আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক, প্রধান উপদেষ্টা। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট করল ইসি। অবরোধ প্রত্যাহার, জাপা নিষিদ্ধ সহ ৩ দাবিতে শুক্রবার শাহবাগে গণজমায়েত। অন্তর্বর্তী সরকার থাকায় দেশে কেউ বিনিয়োগ করছে না, আমির খসরু। হাসিনার দুঃশাসনের অকাট্য দলিলই সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে প্রমাণ, চিফ প্রসিকিউটর। সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেন হাসিনা, ৩ সাক্ষীর অভিযোগ। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই আপিল বিভাগ। নির্বাচনের আগে ২০০০ এএসআই নিয়োগ, পদোন্নতি পাবে আরও ২০০০ আইজিপি। পুনঃস্থাপন হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সরাসরি বিমান চলাচল। দেশের রিজার্ভ বেড়ে ৩১.৪৩ বিলিয়ন ডলার। ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫। ওয়েস্ট অ্যাপারেলস চেয়ারম্যান সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক। এবং সুদানে ভূমিধসে ১,০০০-এর বেশি নিহত, আন্তর্জাতিক সহায়তার আবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ওই এলাকা শুধু একটা ফ্যাসিলিটি জোন হিসেবে না, বরং সেখানে একটা নতুন শহরের জন্ম হবে। সেখান থেকে আমাদের আন্তর্জাতিকভাবে কানেক্টিভিটি তৈরি হবে। সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। অর্থাৎ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকা দলের বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করলেন ইসি সানাউল্লাহ। বুধবার নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে সাংবাদিকদের একথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। বুধবার সন্ধ্যা ৬:৩০ দিকে রাজধানীর পল্টন মোড়ে অবরোধ ও বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তৃতাকালে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। ওই কর্মসূচিতে ফ্যাসিবাদ বিরোধী সমমনা দলগুলো অংশগ্রহণ করবে। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার বিচার সহ ৩ দফা দাবি আদায়ে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন দলটির নেতাকর্মীরা। বুধবার বিকেলে বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সের পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে অবস্থান নেয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার থাকায় দেশে কেউ বিনিয়োগ করছে না। বুধবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোর জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, অন্তর্বর্তী সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না। নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ নেই। এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই। মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দি শেখ হাসিনার দুঃশাসনের একটি অকাট্য দলিল। বুধবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনাল 1-এ গতকাল মঙ্গলবার জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সে সময় তিনি বলেন, 2024 সালের 18 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে ফোন করে জানান যে আন্দোলন দমনে সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। তখন তিনি পুলিশ সদর দপ্তরে ছিলেন এবং তার সামনে ছিলেন তৎকালীন অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। পরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের এই নির্দেশনা তৎকালীন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে পৌঁছে দেন প্রলয় কুমার। সেদিন থেকে মারণাস্ত্র ব্যবহার শুরু হয়। জামায়াত ইসলামের সাবেক নেতা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে নির্যাতনের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন 3 সাক্ষী। বুধবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ করেন তারা। ওই 3 সাক্ষী হলেন মাহবুবুল আলম হাওলাদার, মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার। তাদের পক্ষে অভিযোগটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার বেলা 11টার পর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে এই রায় দেন। এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন আপিল বিভাগে পাঠানো হয়। তার আগে সোমবার ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। একই দিন ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেন চেম্বার আদালত। এদিন বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালতে আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2000 এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এছাড়া আরও 2000 জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে বলে জানান তিনি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইজিপি। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান, নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসি ইউএনও প্রদান করার তথ্য সঠিক নয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকীর সাথে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শাফিদার এক সৌজন্য সাক্ষাৎ করেন। বুধবার বেবিচক সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় উভয় পক্ষই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে ভবিষ্যতে বিমান চলাচল খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করা হয়। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন 31.43.08 বিলিয়ন বা $31.43 বিলিয়ন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী 3 সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রোস রিজার্ভের পরিমাণ $31.432.08 বিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী রিজার্ভ এখন $26,450.06 মিলিয়ন মার্কিন ডলার। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 445 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া 2 জনই নারী। তাদের মধ্যে একজনের বয়স 35 ও অপরজনের বয়স 55। প্রিমিয়ার ব্যাংক পিএলসির নারায়ণগঞ্জ শাখার মাধ্যমে ভুয়া এলসি খোলার নামে 102 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ওয়েস্ট অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান ASM আবদুল্লাহ সহ 10 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির 409, 420, 109 ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারায় অভিযোগ আনা হয়েছে। সুদানের পশ্চিম দারফুরের মারাহ পর্বতমালায় ভূমিধসে একটি
পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। এতে মারা গেছে 1000-এরও বেশি মানুষ, বেঁচে গেছেন মাত্র একজন। বুধবার এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের পর গত রোববার মধ্য দারফুরের মারাহ পর্বতমালায় অবস্থিত একটি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট আর্মি জানায়, পুরো গ্রামটি মাটির সঙ্গে মিশে গেছে। বিদ্রোহী গোষ্ঠীটি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে সহায়তার আহ্বান জানিয়েছে। তারা বলছে, মৃতদেহ উদ্ধারে জরুরি সহায়তা প্রয়োজন। সুদানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লুকারেন্ডা জানান, তারা ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে। তবে গ্রামটি এতটাই দুর্গম যে সেখানে পৌঁছাতে কেবল পায়ে হেঁটে বা গাধার মাধ্যমে যাওয়া সম্ভব। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।